আমি এই চ্যানেলে রাজনৈতিক কোনো বিষয়ে সচরাচর ভিডিও বানাই না। কারণ রাজনীতি নিয়ে কথা বলার জন্য আমাদের আরো একটি চ্যানেল আছে, তার নাম শিবম দাস, যেখানে আমরা নিয়মিতভাবে ভারতের রাজনীতি, বাংলার রাজনীতি এবং বাংলার অন্ধকার অংশগুলো নিয়ে নিয়মিত ভিডিও বানাই। কিন্তু আজকে এমন একটি টপিকে আমাকে ভিডিও বানাতে হচ্ছে যা রাজনৈতিক টপিক হলেও এই টপিকটি কিন্তু আমাদের আন্তর্জাতিক স্তরে ভারতের যে বর্তমান চেহারা, যে প্রভাব, যে প্রতিপত্তি, ভারত সম্পর্কে যে ধারণা, সমস্ত কিছুর উপর কিন্তু প্রভাব ফেলবে। কালকে ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধী বিহার নির্বাচনে একটি প্রচার সভায় এমন একটি দাবি করেন যা কিন্তু বিস্ফোরক, এবং ভারতের সমাজ ব্যবস্থার উপর এর প্রভাব যদি সত্যি পড়তে শুরু করে, তাহলে কিন্তু আমাদের ভারতকে অশান্ত করা খুব সহজ হবে বিদেশি শক্তিগুলোর কাছে। তিনি কালকে বলেছেন যে আমাদের যে ভারতের সেনাবাহিনী, সেই সেনাবাহিনীতে যে সেনাবাহিনী সৈনিকদের দেখা যায়, সেখানে 10% নির্দিষ্ট মানে পপুলেশন থেকেই বিলং করেন। অর্থাৎ উচ্চ বর্গের মানুষরাই ভারতের সেনাবাহিনীর অন্যতম বড় সদস্য সংখ্যা পূরণ করতে পারেন। মানে তিনি বলতে চেয়েছেন, বেসিক্যালি সহজ ভাষায় যদি আপনারা বোঝেন বিষয়টি, তাহলে জেনারেল ক্যাটাগরির মানুষরাই ভারতের আর্মিতে সার্ভ করে। এই সংক্রান্ত তিনি একটি কথাবার্তা বলেন, আমি ভিডিও ক্লিপিংসটি আপনাদের দেখাবো। কিন্তু তার কথাটা আগে বোঝা উচিত যে এই মুহূর্তে বিহার নির্বাচনের যদি বর্তমান অবস্থাটা দেখেন, তাহলে দেখবেন বিহারে 80%-এর বেশি, বিভিন্ন ক্ষেত্রে তথ্য বলছে, তারা রিজার্ভেশনে বিশ্বাস করেন। এবং রিজার্ভেশন তত্ত্বতে তারা বিশ্বাস এই জন্যই করেন কারণ তারা কিন্তু সমাজের ওই পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ, তথাকথিত কোট আনকোট বিভিন্ন ক্যাটাগরিতে এদের ভাগ করা যায়। এবার সেখানে দাঁড়িয়ে তিনি বলছেন ভারতের সেনাতেও আমাদের 10% মানুষ শুধুমাত্র একটি ক্যাটাগরি থেকে আসেন, অর্থাৎ যারা সমাজে পিছিয়ে আছে তাদেরকে সুযোগ দেওয়া হয় না। প্রকান্তরে তিনি ভারতের সেনাবাহিনীতেও রিজার্ভেশনের পক্ষে জোরালো সওয়াল করেন। আগে ভিডিও ক্লিপিংসটি দেখুন। 90% लोग समाज के अति पिछड़ा पिछड़ा दलित आदिवासी से आते हैं। मगर अगर आप देश को देखें, और मैं 2-3 उदाहरण देता हूं, अगर आप हिंदुस्तान के सबसे बड़ी कंपनियों को देखें, कॉरपोरेट इंडिया को देखें, अदानी अंबानी जैसी कंपनियां जो हैं, 500 सबसे बड़ी कंपनी की आप लिस्ट निकालिए, और इसमें पिछड़ा, अति पिछड़ा, दलित, महादलित, अल्पसंख्यक, आदिवासी को ढूंढ के निकाल दीजिए, आपको कोई नहीं मिलेगा, आपको एक नहीं मिलेगा। सारे के सारे 10% आबादी में से आते हैं। सारा बैंक का धन उनको जाता है, सारी नौकरियां उनको जाती हैं, ब्यूरोक्रेसी में उनको जगह मिलती है। आप जुडिशरी देखिए, वहां भी उनको सब मिलता है। सेना में उनका कंट्रोल है। অর্থাৎ তিনি পরিষ্কার বলছেন ভারতের ব্যুরোক্রেসি, জুডিশিয়ারি সিস্টেম এবং আর্মি, এই তিনটে ডিপার্টমেন্টই কন্ট্রোল করে আমাদের ভারতবর্ষের 10% মানুষ। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে 10% মানুষই ভারতবর্ষের রক্ষাকর্তা, বিধাতা। এবার যখন এই কথাটা আমাদের দেশের বিরোধী দলনেতা বলেন, তখন এর গুরুত্ব কিন্তু অন্য লেভেলে পৌঁছে যায়। আন্তর্জাতিক স্তরে একাধিক রাষ্ট্র যারা রাহুল গান্ধীর বিভিন্ন বক্তব্যকে হাতিয়ার করে ভারত বিরোধিতায় ব্যস্ত থাকেন বিভিন্ন সময়, তারা কিন্তু মাঠে ময়দানে খুব সহজেই নেমে পড়তে পারবেন। এবার ভারতের সেনাবাহিনী হলো এমন একটি অর্গানাইজেশন যেখানে আজ অব্দি 1947-এর পর কখনো ধর্মীয় আধারে ভেদাভেদ করা হয়নি, কাস্ট ইস্যুতে কোনো রিজার্ভেশন রাখা হয়নি। এবং ব্রিটিশ পিরিয়ডে আপনাদের হয়তো মনে আছে, সে সময় কিন্তু ভারতের সেনাবাহিনীকে নিয়ে ব্রিটিশরা শুধুমাত্র ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের খেলা খেলতো। আমার বাড়ি থেকে কিছুটা দূরে অবস্থিত ব্যারাকপুর, সেখানে মঙ্গল পাণ্ডে ইনসিডেন্ট কি হয়েছিল আপনারা সকলেই জানেন। যেই মঙ্গল পাণ্ডেকে শুধুমাত্র ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে সে সময় কিন্তু ভারতের সেনাবাহিনীকে দুভাগে ভাগ করে দেওয়া হয়েছিল। মঙ্গল পাণ্ডে রুখে দাঁড়িয়েছিলেন সিপাহী বিদ্রোহ। পরবর্তীকালে
ব্রিটিশরা তো চলে গেছে, কিন্তু এই সংক্রান্ত কথাবার্তাগুলো বলার লোক আমাদের ভারতের রাজনীতিতে রেখে গেছে, সেটা হয়তো আজকে বুঝতে পারছি। কারণ যে সেনাবাহিনী কোনোদিন ধর্মীয় আধারের ভেদাভেদে বিভক্ত হয়নি, যে সেনাবাহিনীতে জাত পাত কাস্ট কোনো কিছুই ম্যাটার করেনি আজ অবধি, সেই সেনাবাহিনীকে নিয়ে বক্তব্য রাখতে গিয়ে আমাদের দেশের বিরোধী দলনেতা বলছেন এই সেনাবাহিনী কন্ট্রোল করে দেশের 10% পপুলেশন। মানেটা কি? কারা কন্ট্রোল করছে সেনাবাহিনীকে? উচ্চ বর্গের মানুষরা, হিন্দুরা, অন্য সম্প্রদায়ের মানুষরা? আমি জানি না। এবং এই তথ্য বা এই ভিডিও যখন সামনে আসে তখন তো নিশ্চিতভাবে প্রশ্ন আসে যে কিছুদিন আগে আমেরিকা সরাসরি ভারতের রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে বলেছিলেন যে রাশিয়ার থেকে তেল কিনে ভারত নাকি শুধুমাত্র ব্রাহ্মণদের প্রফিটে সাহায্য করছে, অন্য বর্গের বা অন্য ধর্মের বা অন্য পিছিয়ে পড়া শ্রেণীর মানুষরা সাহায্য পাচ্ছে না রাশিয়ার থেকে তেল কেনার জন্য। আজকে আমেরিকা আমাদের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শিখ, বৈশ্য এই সংক্রান্ত বিষয়গুলোকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন 2025 সালে বসে দাঁড়িয়ে। আর আমাদের দেশের বিরোধী দলনেতা সেনাবাহিনীর ভিতরে রিজার্ভেশন রাখা উচিত, কেন 10% পপুলেশন সেনাবাহিনীকে কন্ট্রোল করছে সেই প্রশ্ন তুলছেন। দুটোরই ধারণা এবং দুটোর যে মেসেজ যায় সমাজে, দুটোই তো কোথাও গিয়ে এক হয়ে যাচ্ছে। পাশাপাশি যে সেনাবাহিনীতে আজ অব্দি কখনো কাস্ট সেন্সাস হয়নি, শুধু আমাদের দেশে নয়, আপনি যদি আমেরিকার সেনাবাহিনী দেখেন সেখানেও আজ অব্দি কোনো ডাটা নেই যে কারা কোন বর্গের মানুষ। চায়নার সেনাবাহিনী, সেখানে তো পরিষ্কার বলা হয়েছে দে আর অনলি কমিটেড টু দ্য চায়না কমিউনিস্ট পার্টি। ফলে এখানেও চায়নাও কিন্তু কোনোদিন কে কোন সেনাবাহিনী থেকে, সেনাবাহিনীর সদস্য কোন ধর্ম থেকে বিলং করেন, কোন বর্গ থেকে বিলং করেন ম্যাটার করেনি, এবং এটাই হওয়া উচিত। আজকে যখন অপারেশন সিন্দুরের পর্বে সোফিয়া কুরেশি, আমাদের বীর সন্তান, কিংবা ভূমিকা সিং একটি সাংবাদিক সম্মেলন করে পাকিস্তানের যাবতীয় ষড়যন্ত্র ভেস্তে দেন, তখন কি আমরা প্রশ্ন করি উনি মুসলমান নাকি উনি শিখ নাকি জৈন নাকি হিন্দু? ভূমিকা সিং এর ধর্ম কি আজকের দিনে দাঁড়িয়ে সত্যি কি ম্যাটার করছে? নাকি ভূমিকা সিং যেভাবে পাকিস্তানের মতো একটি রাষ্ট্রের যাবতীয় মিথ্যে কথাকে এক লহমায় ভেস্তে দিয়েছে সেটা দিনের শেষে ম্যাটার করছে? যেখানে আমাদের বীর সন্তানরা দিনের পর দিন সেনাবাহিনীকে সার্ভ করে আমাদের সুরক্ষিত রাখছেন, সেখানে আমাদের দেশের বিরোধী দলনেতা সরাসরি বলছেন 10% মানুষ নাকি সেনাবাহিনীকে অধিগ্রহণ করে আছেন, তাদের কথাবার্তাতেই সমস্ত কিছু চলছে। আমি পুরো বিষয়টা একদমই রাজনৈতিকরণ করতে চাইছি না, কিন্তু সেনাবাহিনী রিলেটেড খবর যেহেতু আমি নিয়মিত করি দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে, কিংবা দেশের সুরক্ষা সংক্রান্ত একাধিক তথ্য যেগুলো অফিসিয়ালি পাবলিশড হয় আমি আপনাদের সামনে নিয়ে আসি, সেই পার্টিকুলার বিষয়টার উপর কিন্তু বড় সড়ো প্রশ্নচিহ্ন তুলে দিলেন আমাদের দেশের বিরোধী দলনেতা। কিছু বছর আগে এই সংক্রান্ত আরো একটি বাইট আমাদের সামনে এসেছিল। দেখুন, রাজনৈতিক নেতারা যখন যা ইচ্ছা বলতে পারেন, এই লাইসেন্স সাধারণ মানুষ তাদেরকে দিয়েছেন। যা ইচ্ছা বলা মানে সত্যি যা ইচ্ছা বলা। আমি বিভিন্ন সময় দেখছি, কালকে এসআইএন এ বাংলায় আন্দোলন চলেছে, কার কত সালে জন্ম, তার 2002 সালে কেন নাম নেই, সম্পূর্ণ মিথ্যা ন্যারেটিভ ক্রিয়েট করা হলো রাজ্যের শাসক দলের পক্ষ থেকে। কিন্তু আমরা একবারও সত্যি কথা বললাম না। যদি আমার নাম 2002 সালের তালিকায় না থাকে তাহলে আমার যায় আসে না, কারণ আমার বাবা, আমার মা, আমার পরিবারের সদস্যদের নাম 2002 সালে আছে। ফলে এই মিথ্যা ন্যারেটিভ তৈরি করার জন্য আমরা কোথাও না কোথাও সমাজের ক্ষতি করছি, মানুষকে আতঙ্কিত করে তুলছি। আজকে দেখুন রাহুল গান্ধীর এই স্টেটমেন্টের পর যদি সেনাবাহিনীর সদস্যদের একজনের মধ্যেও এই প্রশ্ন জাগে যে সত্যি তো ভাই আমাদের রিজার্ভেশন করা উচিত, আমাদের 30% এই বর্গের মানুষদের ঢোকানো উচিত, ঠিক যেভাবে ভারতের বিভিন্ন সরকারি চাকরিতে ওবিসি, শিডিউল কাস্ট, এসসি সমস্ত কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে, এইরকম ভাবে যদি সেনাবাহিনীও ভবিষ্যতে রিজার্ভেশনের জায়গায় চলে যায় তাহলে দেশের লাভ হবে না ক্ষতি হবে? আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু প্রশ্ন উঠছে, কারণ এই প্রশ্ন সরাসরি কালকে উস্কে দিয়েছেন আমাদের দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী, জানিয়ে বিদেশের একাধিক পত্রপত্রিকায় ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে। আমি তার ফুটেজ ভিডিও আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। কিছু বছর আগে জেডিইউর একজন লিডার তিনি সরাসরি দাবি করেছিলেন যে ভারতের সেনাবাহিনীতে 30% মুসলিম সংরক্ষণ করা উচিত। এই সংরক্ষণের চোটে ভারতবর্ষ সত্যি স্বাধীনতার পরে এগোলো না পিছলো
আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি প্রশ্ন তুলি, তাহলে কি প্রশ্নটি খুব একটা ভুল হবে? এটা ঠিক, এই সমাজের বহু জায়গায় এখনো এই উচ্চবর্গীয় প্রথা, নিম্নবর্গীয় প্রথা থেকে গেছে, বিভিন্ন জায়গায় থেকে গেছে। গ্রামগঞ্জে গেলে আপনারা আরো বেশি করে বুঝতে পারবেন। কিন্তু রিজার্ভেশনই হলো একমাত্র সলিউশন, সেটা কি সত্যি বিশ্বাসযোগ্য? এটা কিন্তু আজকে আলোচনার বিষয়বস্তু হতে পারে। পাশাপাশি দেখুন, 7 দশক পর পরবর্তী বছরে আমাদের দেশে কাস্ট সেন্সাস হবে। অর্থাৎ আমরা বুঝতে পারবো কোন বর্গের মানুষ আমাদের দেশে বর্তমানে আছেন, তার সংখ্যাটা কত, তার শতাংশ কত। কিন্তু শুধুমাত্র কাস্ট সেন্সাস হবে বলেই আমরা সেনাবাহিনীর মতো একটা নিউট্রাল অর্গানাইজেশনে কাস্ট ওরিয়েন্টেড রিক্রুটমেন্টের দাবি কি করতে পারি? এবং যদি করা হয়, তা কি আমাদের দেশের জন্য খুব একটা ভালো হতে পারে? সেনাবাহিনী তো আজও নিউট্রাল। সেনাবাহিনীতে শুধুমাত্র এবিলিটিটাকে দেখা হয়, আপনি কতটা যোগ্য, আপনি কতটা দেশকে ভালোবাসেন, দেশকে সুরক্ষা বজায় রাখতে, দেশের সুরক্ষা বজায় রাখতে উদ্গ্রীব, এই পার্টিকুলার জিনিসগুলো দেখা হয়। আপনার ফিজিক্যাল এবিলিটি নিয়ে টেস্ট করা হয়। সেখানে আপনি কোন ধর্ম, বর্ণ, জাতিভেদ, এই কথাগুলো আজকের দিনে দাঁড়িয়ে একবিংশ শতকের রাজনৈতিক প্রেক্ষাপটে কি সত্যি মানায়? মঙ্গল পাণ্ডে প্রতিবাদ করেছিলেন যখন ইংরেজরা এই সময়, মানে সে সময় দাঁড়িয়ে গরুর মাংস, শুয়োরের মাংস, এই সংক্রান্ত বিষয়গুলো ঢুকিয়ে সেনাবাহিনীকে দ্বিখণ্ডিত করে তুলেছিল। আর আজকের দিনে দাঁড়িয়ে দেখুন, একজন রাজনৈতিক নেতা শুধুমাত্র নির্বাচনের বৈতরণী পার করার জন্য ভারতের সেনাবাহিনী, ভারতের জুডিশিয়ারি, ভারতের ব্যুরোক্রেসি সবাইকে কিন্তু প্রশ্নচিহ্নের মধ্যে ফেলে দিলেন, যার প্রতিবাদ হয়তো কোথাও হবে না, আমার এই ভিডিও হয়তো বেশি লোক দেখবে না, কিন্তু দিনের শেষে আমি অন্তত স্যাটিসফাই থাকবো যে আমাদের সেনাবাহিনীকে যে বা যারা দ্বিখণ্ডিত করার চেষ্টা করবে, ডিস্টেবিলাইজড করার চেষ্টা করবে, আমি তার বিপক্ষে একটা ছোট্ট ভিডিও অন্তত বানাতে পেরেছি এবং বলতে পেরেছি যে ভারতের সেনাবাহিনী আছে বলে আমরা সুরক্ষিত। দয়া করে জাত পাত, রাজনীতি, জাতি, ধর্ম, ভেদ এই সকল শব্দগুলোকে ব্যয় করে আমাদের সেনাবাহিনীকে অপমান করবেন না এবং বিদেশি শক্তির হাতে হাতিয়ার তুলে দেবেন না। কালকে বিদেশি আন্তর্জাতিক শক্তিগুলো যদি সেনাবাহিনীকে দ্বিখণ্ডিত করার কাজ করে, তাহলে আমাদের দেশ কিন্তু আলটিমেটলি বিপদের মুখে পড়বে। সস্তা রাজনীতি দয়া করে সেনাবাহিনীকে নিয়ে করবেন না, এই অনুরোধ আমার সমস্ত মানুষের জন্য থাকলো। অনেকে এই ভিডিওতে কমেন্টও হয়তো করতে পারেন যে আমাদের সেনাবাহিনীতে এখনো শিখ রেজিমেন্ট দেখা যায়, তাহলে কি সেটি জাতের আধারে নয়, ধর্মের আধারে নয়? দেখুন, এগুলো একটি লিগাসি, এগুলো ঐতিহাসিক সময় থেকে চলে আসছে। কিন্তু শিখ রেজিমেন্টে আমি আপনাদের দেখিয়ে দিতে পারবো এখনো যারা শুধুমাত্র শিখ নন, সেই রকম সাধারণ মানুষও কিন্তু সার্ভ করেন। আর শিখ রেজিমেন্টের কাজটা কি? দেশের সুরক্ষাই তো আলটিমেটলি। ফলে শিখ মানুষদের সঙ্গে অন্য ধর্ম বর্ণের মানুষেরও কিন্তু শিখ রেজিমেন্টে সার্ভ করার নিদর্শন আছে এবং আমাদের সেনাবাহিনীতে বর্তমানেও সেটা দেখা যায়। শুধুমাত্র নামটা আমাদের লিগাসি বহন করে, ইতিহাস বহন করে, ঐতিহাসিক একটা দলিল হয়ে থেকে গেছে বলে এই নামটার আধারে কিন্তু সেনাবাহিনীতে এই রেজিমেন্টটা আছে। যাই হোক, কমেন্টে আপনারা জানাবেন যে এই পুরো বিষয়টা নিয়ে আপনি কিভাবে দেখছেন। রাজনৈতিক কথাবার্তা না বলে যদি প্রপার একটা ওয়ে আপনারা দেখাতে পারেন, দৃষ্টিভঙ্গি পোষণ করেন, তাহলে ভালো লাগবে। আমি কমেন্টগুলো নিঃসন্দেহে নিজে ব্যক্তিগতভাবে পড়বো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।